অষ্টম পরিচ্ছেদ। ভারতের মহান বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুর বেতার আবিষ্কার মার্কনির আগে হয়েছিল। এই চাঞ্চল্যকর উক্তি শুনে একটু এগিয়ে দেখলাম যে ফুটপাথের ওপর কয়েকজন অধ্যাপক বৈজ্ঞানিক বিষয়ে আলোচনা করছেন। তাদের সঙ্গে আলোচনায় যোগদানের অভিপ্রায় যদি আমার জাতীয় গর্ব প্রণোদিত হয়ে থাকে তাহলে অবশ্য আমি দুঃখিত। ভারত যে কেবল দর্শন শাস্ত্রেই নয়, পদার্থবিদ্যাতেও অগ্রণী ভূমিকা নিতে পারে এমন প্রমাণ আমাকে খুবই আগ্রহী করে তোলে। জিজ্ঞাসা করে বসলাম, তার মানে কি মশায়? অধ্যাপকটি অনুগ্রহ করে ব্যাখ্যা করে বোঝালেন, বসু মহাশয় সর্বপ্রথম বেতার তরঙ্গ গ্রহণ যন্ত্র এবং বৈদ্যুতিক তরঙ্গ প্রতিসরণ নির্দেশক যন্ত্র আবিষ্কার করেন। কিন্তু আমাদের এই ভারতীয় বৈজ্ঞানিকটি তার আবিষ্কার ব্যবসায়ে অর্থোপার্জনের কাজে লাগাননি। সত্তর তিনি অজৈব হতে জৈব জগতে তার মনোযোগ নিবেশিত করেন। উদ্ভিদ শারীরতত্ত্ববিদ হিসেবে তার যুগান্তকারী আবিষ্কার এমনকি পদার্থবিদ হিসেবে তার মৌলিক গবেষণাকেও ছাড়িয়ে গেছে। অধ্যাপক মশায়কে তার ব্যাখ্যার জন্য বিনীত ধন্যবাদ দিতে তিনি বললেন, মহান বৈজ্ঞানিক প্রেসিডেন্সি কলেজে আমারই এক সহকর্মী অধ্যাপক। তার পরদিনই আমি সেই ঋষি পুরুষ জগদীশচন্দ্রের বাড়িতে উপস্থিত হলাম। আমাদের গড়পাড় রোডের বাড়ির কাছেই তাঁর বাড়ি। দূর থেকেই বরাবর আমি তাঁকে শ্রদ্ধা করে আসছি। গম্ভীর প্রশান্ত সৌম্যমূর্তি বসু মহাশয় আমায় সাদরে অভ্যর্থনা করলেন। 50-এর কোঠায় তাঁর বয়স। সুন্দর সুঠাম দেহ, ঘন চুল, প্রশস্ত কপাল, চোখ দুটিতে স্বপ্নদ্রষ্টার আবেশময় দৃষ্টি, সুস্পষ্ট কণ্ঠস্বর তাঁর জীবনব্যাপী বৈজ্ঞানিক প্রকৃতিরই পরিচায়ক। জগদীশচন্দ্র বললেন, আমি সম্প্রতি পশ্চিমের বিজ্ঞান সভাগুলিতে যোগদান করে ফিরছি। আমার আবিষ্কৃত যেসব সূক্ষ্ম যন্ত্রগুলি সমগ্র জীবজগতের প্রাণের অখণ্ড ঐক্য প্রদর্শন করেছে, সেখানকার সভ্যগণ সেগুলি সম্বন্ধে প্রভূত আগ্রহ প্রকাশ করেছেন। বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র বস্তুকে 1 কোটি গুণ বড় করে দেখাতে পারে। অনুবীক্ষণ যন্ত্রে কেবলমাত্র কয়েক হাজার গুণ বড় দেখায়, আর তাইতেই সে যন্ত্র জীববিদ্যায় গুরুত্বপূর্ণ প্রগতি ও প্রেরণা এনে দিয়েছে। বললাম, আপনি মশাই বিজ্ঞানের নৈর্ব্যক্তিক হাত দিয়ে পূর্ব ও পশ্চিমের দ্রুত মিলন ঘটাতে যথেষ্টই সাহায্য করেছেন। বসু মহাশয় শুরু করলেন, কেমব্রিজে আমার পড়াশোনা। পশ্চিমে যেভাবে তত্ত্বের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষামূলক সত্য নির্ধারণ করা হয় তা অতীব প্রশংসনীয়। এই রকম পশ্চিমের পরীক্ষামূলক পদ্ধতির সাথে যুক্ত হয়েছে উত্তরাধিকার সূত্রে আমার পাওয়া প্রাচ্যের অন্তর্দৃষ্টি। মুখ জড় প্রকৃতির মৌন অবগুণ্ঠন উন্মোচন করতে আজ তারাই একসঙ্গে আমায় সাহায্য করেছে। আমার ক্রেস্কোগ্রাফের শতপ্রকাশ লিপিগুলো এমনকি দারুণ সন্দেহবাদীদের কাছেও প্রমাণ করে দিয়েছে যে উদ্ভিদেরও সংবেদনশীল স্নায়ু ব্যবস্থা ও বিচিত্র ভাবাবেগময় জীবন আছে। প্রাণীজগৎ যেমন প্রেম, ঘৃণা, আনন্দ, ভয়, সুখ, বেদনা, উত্তেজনা প্রভৃতিতে সাড়া দেয়, উদ্ভিদ জগৎও সেইভাবে সাড়া দিয়ে থাকে। অধ্যাপক মশাই, এই নিখিল বিশ্ব সৃষ্টির মধ্যে যে অপূর্ব প্রাণস্পন্দন, আপনার আগমনের পূর্বে তা কেবল কবিকল্পনার মধ্যেই নিবদ্ধ ছিল। আমি এক সাধুকে জানতাম যিনি কখনো ফুল তুলতেন না। বলতেন, গোলাপকুঞ্জকে তার সৌন্দর্যের সমারোহ থেকে বঞ্চিত করব কেন? আমার নিষ্ঠুর চয়নে কি এর মহিমার অপহরণ ঘটানো উচিত হবে? আপনার আবিষ্কার তার এই দরদী কথাগুলির সত্যতাকে অক্ষরে অক্ষরে প্রমাণিত করেছে। সত্যের সঙ্গে কবির মধুর অন্তরঙ্গ সম্পর্ক, কিন্তু বিজ্ঞানী সে পথে অগ্রসর হন স্থূলভাবে। একদিন আমার পরীক্ষাগারে এসে ক্রেস্কোগ্রাফের অবিসম্বাদিত প্রমাণ সব দেখে যেও। সকৃতজ্ঞ চিত্তে আমি তার আমন্ত্রণ গ্রহণ করে প্রস্থান করলাম।
পরে শুনেছিলাম যে উদ্ভিদ তত্ত্ববিদ বসু মহাশয় প্রেসিডেন্সি কলেজ ছেড়ে দিয়ে কলকাতায় একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার সময় আমি উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেছিলাম। শত শত উৎসাহী লোক সেই উপলক্ষে মন্দিরে গিয়েছিলেন। নূতন বিজ্ঞান মন্দিরের অপূর্ব কারুকার্য আর তার আধ্যাত্মিক প্রতীকের দর্শনে আমি মোহিত হয়ে গিয়েছিলাম। সম্মুখের প্রবেশ দ্বারে দেখা গেল কোনো এক সুদূর তীর্থক্ষেত্র হতে আনিত বহু শতাব্দীর প্রাচীন এক স্মৃতিচিহ্ন। পদ্মাকৃতি ফোয়ারার পিছনে মশাল হাতে এক খোদিত কল্যাণী মূর্তি, অনির্বাণ জ্ঞানালোকবর্তিকার চিরবাহিকা নারীর প্রতি ভারতীয় শ্রদ্ধার অপূর্ব নিদর্শন। উদ্যানের মধ্যে একটি ক্ষুদ্র মন্দির প্রকৃতির লীলাতীত অরূপের প্রতি উৎসৃষ্ট। বেদিতে কোনো মূর্তির অনুপস্থিতি দেবতার নিরুপাধি ভাবেরই দ্যোতক। আজকের অনুষ্ঠান উপলক্ষে প্রদত্ত জগদীশচন্দ্রের নিম্নলিখিত বাণী শুনে মনে হল যেন ভাবানুপ্রাণিত প্রাচীন কোনো ঋষির মুখ হতে তা নিঃসৃত হয়েছে। আজ এই প্রতিষ্ঠানকে আমি শুধু পরীক্ষাগার রূপেই নয়, প্রকৃত মন্দির রূপে উৎসর্গ করলাম। তার শ্রদ্ধাপ্লুত গম্ভীর বাণী তখন সেই জনপূর্ণ সভাগৃহের উপর এক অদৃশ্য আবরণ বিস্তার করল। আমার গবেষণার কাজ চালাবার সময় আমার অজ্ঞাতসারে আমি পদার্থবিদ্যা ও শারীরবৃত্তের সীমারেখায় উপস্থিত হয়ে পড়ি। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে ওই সীমারেখা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে, আর চেতন ও অচেতন রাজ্যের সংযোগস্থল ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। অজৈব পদার্থকে জড় ছাড়া অন্য কিছু ভাবা হয় না। বহু বৈচিত্র্যময় শক্তির ক্রিয়া এতে অপূর্ব শিহরণ জাগিয়ে তোলে। দেখলাম একই রকম প্রক্রিয়াতে ধাতু, উদ্ভিদ, প্রাণী সব একই সাধারণ নিয়মের অধীনে আসে। তারা সকলেই একই রকমের ক্লান্তি আর অবসাদ বোধ করে। একই রকমের তাদের আরোগ্য লাভ ও আনন্দ, শিহরণ অথবা মরণে একই রকমের চিরস্থায়ী স্থির নিষ্পন্দ ভাব দেখা যায়। এই বিরাট সর্বজনীন ঐক্যে বিস্মিত, অভিভূত হয়ে প্রচুর আশার সঙ্গে আমি আমার পরীক্ষার প্রমাণসিদ্ধ ফলগুলি রয়্যাল সোসাইটির গোচরীভূত করি। কিন্তু সেখানে উপস্থিত শারীরতত্ত্ববিদেরা আমায় উপদেশ দিয়ে বলেন যে আমি যেন আমার অনুসন্ধান পদার্থবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ রাখি, যেখানে আমার সাফল্য সুনিশ্চিত। আমি যেন তাদের সংরক্ষিত ক্ষেত্রে প্রবেশের চেষ্টা না করি। আমি হয়তো অজ্ঞাতসারে একরকমের জাতিভেদের এলাকায় ঢুকে পড়ে বোধহয় তাদের শিষ্টাচার লঙ্ঘন করে ফেলেছিলাম। এতে অজ্ঞাতে একটা ধর্মের গোড়ামি গোছের জিনিসও বর্তমান ছিল, যাতে করে বিশ্বাসের সঙ্গে অজ্ঞতার একটা তালগোল পাকিয়ে যায়। আমরা প্রায়ই ভুলে যাই যিনি চির বিবর্তনশীল সৃষ্টি রহস্যে আমাদের ঘিরে রেখেছেন। তিনি আমাদের অন্তরের মাঝে জিজ্ঞাসা ও উপলব্ধির ইচ্ছাও স্থাপন করেছেন। অন্যের কাছ থেকে বহু দিনের ভ্রান্তির মাধ্যমে জানতে পেরেছিলাম যে বিজ্ঞান তপস্বীর জীবন অন্তহীন সংগ্রামে পরিপূর্ণ। লাভ, ক্ষতি, সাফল্য, ব্যর্থতা একই রকম ভেবে নিয়ে তাদের নিজ জীবন উৎসর্গ করতে হয়। একসময় পৃথিবীর বিশিষ্ট বিজ্ঞান সমিতিগুলি আমার তত্ত্ব আর তার পরীক্ষার ফলগুলিকে স্বীকৃতি জানালেন এবং বিজ্ঞানে ভারতের অবদানের গুরুত্বকেও স্বীকার করে নিলেন। সংকীর্ণ বা সীমাবদ্ধ কোনো কিছু কি ভারতীয় মননকে কোনোদিন সন্তুষ্ট করতে পেরেছে? অবিচ্ছিন্ন প্রাণবন্ত ঐতিহ্য আর পুনরুজ্জীবনের প্রাণশক্তির দৌলতে এই ভারত ভূমি বহু পরিবর্তনের ভিতর দিয়ে পুনর্বিন্যস্ত হয়েছে। আপাত মনোহর আর সাময়িক পুরস্কারের আকর্ষণ দূরে ফেলে রেখে ভারতবাসীরা সর্বদাই জীবনের সর্বোচ্চ আদর্শ উপলব্ধির সন্ধান করেছে, আর তা করেছে নিষ্ক্রিয় ত্যাগে নয়,
সক্রিয় সংগ্রামের ভিতর দিয়ে। যে দুর্বল, যে সংগ্রামকে প্রত্যাখ্যান করে কিছুই পায়নি, তার আর ত্যাগ করারও কিছুই থাকে না। চেষ্টার মধ্যে দিয়ে যিনি জয়লাভ করেছেন, তিনি কেবল তাঁর বিজয়লব্ধ অভিজ্ঞতার ফল দান করে জগৎকে সমৃদ্ধ করতে পারেন। জড়বস্তুর প্রতিক্রিয়া এবং উদ্ভিদ জগতের অপ্রত্যাশিত রহস্যোদ্ঘাটনের কাজ যা বসুবিজ্ঞান মন্দিরে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তা পদার্থবিদ্যায়, শারীরতত্ত্বে, চিকিৎসা, কৃষি, এমনকি মনোবিদ্যার গবেষণা ক্ষেত্রেও বিস্তৃত এলাকা উন্মুক্ত করে দিয়েছে। যেসব সমস্যার সমাধান করা এতদিন অসাধ্য বলেই বিবেচিত হতো, তারাও এখন পরীক্ষামূলক অনুসন্ধানের সীমার মধ্যে এসে পড়েছে। কিন্তু নিশ্চিতভাবে সত্য নির্ণয় ছাড়া তো আর চরম সাফল্য লাভ করা যায় না। কাজেই আমার পরিকল্পিত সূক্ষ্মানুভূতি সম্পন্ন যন্ত্রসমূহের সুদীর্ঘ শ্রেণী আপনার সামনেই বাইরের ঘরে নিজ নিজ আধারে রাখা আছে। তারা বাস্তবতার আপাত প্রতীয়মান ভ্রান্তিজনক সাদৃশ্য হতে অদৃশ্য প্রকৃত সত্তাকে খুঁজে বার করতে আর মানুষের সংকীর্ণ বুদ্ধির সীমা অতিক্রম করতে অবিরাম ধৈর্য, শ্রম আর উপায় উদ্ভাবনের সুদীর্ঘ প্রচেষ্টারই সাক্ষী। সকল সৃজনশীল বিজ্ঞানী জানেন যে আসল পরীক্ষাগার হচ্ছে মন, যেখানে মায়ার অন্তরাল হতে তাঁরা প্রকৃত সত্য বিধিগুলি উদ্ঘাটন করেন। এখানে প্রদত্ত বক্তৃতা কোনো বিষয়ের পূর্ব জ্ঞানের চর্বিত চর্বণ হবে না। তারা ঘোষণা করবে সেই সব নতুন আবিষ্কার, যাই মন্দিরে আজ সর্বপ্রথম প্রদর্শিত হবে। ইনস্টিটিউটের গবেষণা কার্যের বিবরণীর নিয়মিত প্রকাশের মাধ্যমে ভারতের এই সব অবদানগুলি পৃথিবীর সর্বত্রই পৌঁছতে পারবে, আর তা জনসাধারণেরই সম্পত্তি হবে। এদের উপর কখনো কোনো পেটেন্ট নেওয়া হবে না। আমাদের জাতীয় কৃষ্টির ঐতিহ্য হলো এই যে কেবলমাত্র ব্যক্তিগত লাভের জন্য আমরা যেন জ্ঞানের মর্যাদাহানি থেকে চিরতরে মুক্ত থাকি। আর এটাও আমার ইচ্ছে যে এই বিজ্ঞান মন্দিরের সমস্ত সুযোগ সুবিধা যতদূর সম্ভব সকল দেশের গবেষকরাই যেন লাভ করতে পারেন। এত দ্বারা আমি আমার দেশের প্রাচীন প্রথারই অনুসরণ করতে চেষ্টা করছি। ২৫০০ বছর আগেও ভারতবর্ষ তার প্রাচীন বিশ্ববিদ্যালয় সকল নালন্দা ও তক্ষশিলায় পৃথিবীর নানা দেশ থেকে আগত বিদ্যার্থীদের সাদর সম্ভাষণ জানিয়েছিল। যদিও বিজ্ঞান প্রাচ্য বা প্রতীচ্য কোনো দেশ বিশেষের নয়, বরং সর্বজনীনতায় তা বিশ্বজনীন, তথাপি ভারতবর্ষ জগৎকে তার বিরাট অবদানের জন্য বিশেষভাবেই উপযুক্ত। ভারতের উজ্জ্বল চিন্তাধারা, যা আপাত বিরোধী ঘটনাবলী থেকে নতুন ধারাকে দৃঢ়রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম, তা গভীর একাগ্রতার অভ্যাসের কারণে সংযত। এই সংযমী কিন্তু মনে অসীম ধৈর্যের সঙ্গে সত্যানুসন্ধান করার শক্তি যোগায়। জগৎবিখ্যাত বৈজ্ঞানিকের এই শেষ কথাগুলিতে আমার চোখে জল এসে গেল। ধৈর্য কথাটা কি ভারতবর্ষ এই নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়, যা মহাকাল ও ঐতিহাসিকদের সমানভাবে বিভ্রান্ত করে? প্রতিষ্ঠা দিবসের কিছুদিন পরেই আমি আবার ওই গবেষণা কেন্দ্র দেখতে গিয়েছিলাম। সুবিখ্যাত উদ্ভিদ তত্ত্ববিদ মহাশয় তাঁর প্রতিশ্রুতি স্মরণ করে তাঁর নিস্তব্ধ পরীক্ষাগারে আমায় নিয়ে গেলেন। তারপর একটা পরীক্ষা শুরু করে বললেন, আমি এই ফার্ন গাছের সঙ্গে আমার ক্রেস্কোগ্রাফ লাগিয়ে দিচ্ছি। এই আকারকে বহুগুণ বাড়িয়ে দেখায়। ওই অনুপাতে যদি শামুকের গতি বাড়িয়ে দেখানো যায়, তবে তাকে এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়তে দেখা যাবে। পর্দার উপর খুব বড় করে প্রতিফলিত ফার্ন গাছের ছায়ার উপর আমার সাগ্রহ দৃষ্টি আবদ্ধ হল। জীবনের সূক্ষ্ম স্পন্দন এখন বেশ স্পষ্টই দেখতে পাওয়া গেল।
আমার মুগ্ধ চোখের সামনে গাছটি অতি ধীরে ধীরে বাড়তে লাগল। বৈজ্ঞানিক মহাশয় ফার্ন গাছটির ডগার উপর একটি ছোট ধাতুখণ্ড ছুঁয়ে দিলেন। নীরব বৃদ্ধির অঙ্গ সঞ্চালন হঠাৎ বন্ধ হয়ে গেল। দণ্ডটি সরিয়ে নিতেই আবার বৃদ্ধির মুখর ছন্দ শুরু হয়ে গেল। বসু মহাশয় বললেন, দেখলে তো, বাইরের যৎসামান্য বাধা ও সুবেদী কোষগুলির পক্ষে কিরকম ক্ষতিকর। চেয়ে দেখো, এবার আমি ক্লোরোফর্ম প্রয়োগ করব, তারপর তার প্রতিষেধকও দেব। ক্লোরোফর্ম দেওয়ার ফলে গাছের বৃদ্ধি রোধ হয়ে গেল। প্রতিষেধকের ক্রিয়াতে আবার তা পুনরুজ্জীবিত হল। পর্দায় প্রতিফলিত বৃদ্ধির সময়কার স্পন্দনগুলি চলচ্চিত্রের কাহিনীর চেয়েও আমাকে বেশি মুগ্ধ করে রেখেছিল। বসু মহাশয় এক্ষেত্রে সিনেমার খল চরিত্রের মতো ফার্ন গাছটির এক অংশের ভিতর একটা তীক্ষ্ণ যন্ত্র প্রবেশ করিয়ে দিলেন। যন্ত্রণাজনিত আক্ষেপের স্পন্দন দেখা গেল। কাণ্ডের একাংশ দিয়ে যখন তিনি একটা খুর চালিয়ে দিলেন, ছায়াটা তখন ভয়ানক কাঁপতে লাগল। অবশেষে মৃত্যুর শেষ ছটফটানির মধ্যে দিয়ে একসময় নিথর হয়ে গেল। একটা সতৃপ্ত হাসির সঙ্গে পুনরুজ্জীবনের কৌশল দেখাতে দেখাতে আচার্য জগদীশচন্দ্র বসু মহাশয় বললেন, একটা প্রকাণ্ড গাছকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে আমি সাফল্যের সঙ্গে স্থানান্তরিত করতে পেরেছিলাম। সাধারণত এইরকম বিরাট বনস্পতিকে স্থানান্তরিত করতে গেলেই অতি শীঘ্রতা মারা যায়। গাছেদেরও যে সংবহনতন্ত্র আছে, আমার সূক্ষ্ম যন্ত্রের রেখাচিত্রগুলোই তা প্রমাণ করেছে। তাদের রস সঞ্চালন ক্রিয়া ঠিক প্রাণীদেহের রক্ত সঞ্চালন ক্রিয়ারই অনুরূপ। বৃক্ষরসের ঊর্ধ্বগতি কৈশিক আকর্ষণের মতো সাধারণ কোনো যান্ত্রিক কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। একটা সজীব কোষের ক্রিয়ারূপে ক্রেস্কোগ্রাফের দ্বারাই এর রহস্যের সমাধান হয়েছে। গাছের তলা অবধি নামানো একটা গোলাকৃতি নল থেকে সটপিল গতিতে ঢেউগুলো বেরোয়, আর সেটাই আসলে হৃৎপিণ্ডের কাজ করে। যতই আমরা গভীরভাবে লক্ষ্য করি, ততই এ প্রমাণ অত্যন্ত আশ্চর্য বলে মনে হয় যে একটা সর্বাঙ্গীন পরিকল্পনা প্রকৃতির নানা বিচিত্র রূপকে এক সূত্রে গেঁথে রেখেছে। বসু মহাশয় নিজের তৈরি আরেকটি যন্ত্র দেখিয়ে বললেন, এবার আমি তোমাকে এক টুকরো টিনের ওপর কতকগুলো পরীক্ষা দেখাবো। বাইরে থেকে আঘাতে ধাতুর ভিতরের প্রাণশক্তি অনুকূল অথবা প্রতিকূলভাবে ক্রিয়া প্রকাশ করে। কালির দাগের সাহায্যেই বিভিন্ন প্রতিক্রিয়ার ফল দেখা যাবে। গভীর অভিনিবেশের সঙ্গে আমি অণু পরমাণুর গঠনগুলির তরঙ্গ বৈশিষ্ট্যের রেখাচিত্র দেখতে লাগলাম। যখন আচার্য মহাশয় টিনে ক্লোরোফর্ম প্রয়োগ করলেন, স্পন্দনশীল দাগগুলি তখনই থেমে গেল। ধীরে ধীরে ধাতুটি স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়ার পর আবার সেগুলি চালু হল। বসু মহাশয় খানিকটা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করলেন। টিনের স্পন্দনশীলতা থামার সঙ্গে সঙ্গে সূচি লেখনীয় নাটকীয়ভাবে রেখাচিত্রের উপর মৃত্যু পরোয়ানা লিখে দিল। স্যার জগদীশচন্দ্র বললেন, বসু আবিষ্কৃত যন্ত্রগুলির দ্বারা প্রমাণিত হয়েছে যে কাঁচি বা যন্ত্রপাতিতে ব্যবহৃত ইস্পাতও ক্লান্তির অধীন, আর তারা সাময়িক বিশ্রাম পেলে পুনরায় কর্মক্ষমতা লাভ করে। ধাতুর মধ্যেকার প্রাণস্পন্দন বৈদ্যুতিক প্রবাহ বা বিপুল চাপ প্রয়োগে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি লোপ পর্যন্ত পায়। অক্লান্ত কর্মকুশলতার মুখর নিদর্শন স্বরূপ গৃহমধ্যে রক্ষিত সেই অগণিত আবিষ্কারগুলি আমি চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। বসু মহাশয়কে বললাম, মশায়, অত্যন্ত দুঃখের বিষয় এই যে আপনার অদ্ভুত যন্ত্রপাতির ব্যবহারের পূর্ণতর সুযোগ নিয়ে কৃষিকার্যে ব্যাপক উন্নতি আরো দ্রুত হয়ে উঠতে পারছে না। গাছের বৃদ্ধির ওপর নানা রকম সারের প্রভাব দেখবার জন্যে এদের মধ্যে কতকগুলোকে ল্যাবরেটরিতে চট করে পরীক্ষা করে দেখবার কাজে কি লাগানো যায় না? তিনি বললেন, তুমি ঠিক বলেছ। ভবিষ্যৎ মানুষ বসু আবিষ্কৃত যন্ত্রগুলির ব্যবহারের অগণিত উপায় তৈরি করবে। বৈজ্ঞানিক কদাচিৎ তাদের পরিশ্রমের পুরস্কার তাৎক্ষণিক পায়। সৃজন প্রচেষ্টার আনন্দই তাদের কাছে যথেষ্ট। অক্লান্ত কর্মী নিরলস ঋষি প্রতিম বৈজ্ঞানিকের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধার কৃতজ্ঞতা নিবেদন করে আমি বিদায় নিলাম।
ভাবলাম তাঁর আশ্চর্য প্রতিভার উদ্ভাবনী শক্তি কখনো কি হ্রাস পেতে পারে? কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে তা কখনো হ্রাস পায়নি। রেজোনেন্ট কার্ডিওগ্রাফ নামে একটি জটিল যন্ত্র আবিষ্কার করে জগদীশচন্দ্র বসু মহাশয় নানা জাতীয় ভারতীয় বৃক্ষের বিস্তৃত গবেষণায় নিযুক্ত হন। প্রয়োজনীয় ঔষধের একটা বিরাট অনাবিষ্কৃত ভেষজ তালিকা তাই থেকে বেরিয়ে আসে। কার্ডিওগ্রাফ যন্ত্রটি এমন নিখুঁতভাবে তৈরি হয়েছিল যে তাতে সেকেন্ডের শতাংশ রেখাচিত্রে পরিস্ফুট হয়। বৃক্ষ, প্রাণী এবং মনুষ্য শরীরের সূক্ষ্মাতিসূক্ষ্ম স্পন্দন সকল রেজোনেন্ট পরিমাপ করতে পারে। সুবিখ্যাত উদ্ভিদ তত্ত্ববিদ ভবিষ্যৎবাণী করেছেন যে তার আবিষ্কৃত কার্ডিওগ্রাফ ব্যবহারে প্রাণীদের পরিবর্তে বৃক্ষেরও অঙ্গচ্ছেদ করা যাবে। তিনি বললেন, একই সময়ে একটি বৃক্ষ বা একটি প্রাণীকে একই ওষুধ দেওয়াতে পাশাপাশি লেখা প্রতিলিপিতে তাদের ফলের এক আশ্চর্য রকম সাদৃশ্য দেখতে পাওয়া যায়। মানুষের মধ্যে যা কিছু আছে তার সব কিছুরই পূর্বাভাস গাছের ভিতরও আছে। উদ্ভিদের ওপর পরীক্ষা নিরীক্ষা থেকে জীবজন্তু ও মানুষের অনেক দুঃখ কষ্ট দূর করা সম্ভব হবে। তারপর বেশ কয়েক বছর বাদে বসু মহাশয়ের বৃক্ষ সম্বন্ধীয় যুগান্তকারী আবিষ্কার অন্যান্য বৈজ্ঞানিকদের দ্বারাও সমর্থিত হয়েছে। 1938 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিবরণ নিউ ইয়র্ক টাইমসে নিম্নলিখিতভাবে প্রকাশিত হয়। গত কয়েক বৎসরের মধ্যে এটা নির্ধারিত হইয়াছে যে যখন তন্ত্রিকা সকল মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অংশের মধ্যে সংবাদ বহন করে, তখন তাতে ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হয়। এই সকল প্রবাহ সূক্ষ্ম গ্যালভ্যানোমিটার যন্ত্রে পরিমাপ করা হইয়াছে এবং আধুনিক বিবর্ধনকারী যন্ত্রের সাহায্যে লক্ষ লক্ষ গুণ পরিবর্ধিতও করা হইয়াছে। জীবন্ত প্রাণী অথবা মানব দেহের তন্ত্রিকা তন্তুর মধ্য দিয়া শক্তি প্রবাহ অনুসন্ধান করিবার জন্য আজ পর্যন্ত কোনো সন্তোষজনক প্রণালী উদ্ভাবিত হয় নাই, কারণ এই সকল শক্তি প্রবাহ অত্যন্ত দ্রুত বেগে ধাবিত হয়। ডাক্তার কে.এস. কোল এবং ডাক্তার এইচ.জে. কার্টিস তাঁদের রিপোর্টে প্রকাশ করিয়াছেন যে নিটেলা নামক মিঠা জলের গাছ, যাহা সাধারণত রঙিন মাছের কাঁচের পাত্রে ব্যবহৃত হয়, তাহা একটি তন্ত্রিকা তন্তুর সহিত প্রকৃতপক্ষে অভিন্ন। উপরন্তু তাহারা এও দেখিয়াছেন যে নিটেলার তন্তুগুলি উত্তেজিত হইলে বিদ্যুৎ তরঙ্গ উৎপাদন করে, যাহা একমাত্র গতিভিন্ন প্রাণী ও মানব তন্ত্রিকা তন্তুর সহিত সর্বতোভাবে সমান। গাছের তন্ত্রিকার বিদ্যুৎ প্রবাহ প্রাণীদিগের অপেক্ষা বহু গুণে শ্লথ। এই আবিষ্কার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তন্ত্রিকার বৈদ্যুতিক প্রবাহের ধীর গতিচিত্র তুলিবার উপায় স্বরূপ বলিয়া গ্রহণ করিয়াছেন। জড় ও মনের প্রান্ত রেখায় সুরক্ষিত গূঢ় তথ্যের সংকেতলিপি উদ্ধারে নিটেলা চারা হয়তো রসেটা স্টোন হয়ে উঠতে পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের এই আদর্শবাদী বৈজ্ঞানিকের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। কবিগুরু নিম্নলিখিত কয়েকটি ছত্র তাঁরই নামে উৎসর্গ করেছেন। হে তপস্বী, ডাকো তুমি সাম মন্ত্রে, জলদ গর্জনে উত্তিষ্ঠত নিবোধত, ডাকো শাস্ত্র অভিমানী জনে পাণ্ডিত্যের পণ্ড তর্ক হতে। সুবৃহৎ বিশ্বতলে ডাকো মূঢ় দাম্ভিকেরে, ডাক দাও তব শিষ্য দলে, একত্রে দাঁড়াক তারা তব হোম হুতাগ্নি ঘিরিয়া। আর বারে ভারত আপনাতে আসুক ফিরিয়া, নিষ্ঠায় শ্রদ্ধায় ধ্যানে বসুক সে অপ্রমত্ত চিতে। লোভহীন দ্বন্দ্বহীন শুদ্ধ শান্ত গুরুর বেদিতে।